ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হিমেন রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে উপস্থিত হয়েছি ষষ্ঠ গণিত তত্ত্ব অনুসন্ধান ও বিশ্লেষণ এর দ্বিতীয় পর্ব, যে ক্লাসটি আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন বললাম গুরুত্বপূর্ণ হতে চলেছে? কারণ আজকের ক্লাসটি হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী। গণসংখ্যা নিবেশন সারণী, এই গণসংখ্যা নিবেশন সারণী কিভাবে তৈরি করা যায় এবং কোন কোন বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে, যা মনে রাখলে খুব সহজেই গণসংখ্যা নিবেশন সারণীটি তৈরি করা যাবে। তো আজকের মূল আলোচনার বিষয়বস্তু হলো গণসংখ্যা নিবেশন সারণী। গণসংখ্যা নিবেশন সারণী। তাহলে শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখে রেখেছি যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে যা যা মনে রাখতে হবে। যে টপিকসগুলো আমি লিখে রেখেছি, এগুলো যদি তুমি মনে রাখতে পারো, এই অনুসারে যে অবিন্যস্ত যে উপাত্তগুলো দেওয়া থাকবে একটা প্রশ্নের মধ্যে, সেই উপাত্তগুলোকে ব্যবহার করে তোমরা খুব সহজেই একটা সারণী তৈরি করতে পারবে। এই টপিকসগুলোকে বেস করে আমি তোমাদের উদাহরণ দিয়ে একটা সারণী কিভাবে তৈরি করা যায় তা আমি ডিটেইলসে আলোচনা করব। তো আমি কি লিখেছি টপিকস হিসাবে দেখো, সর্বোচ্চ সংখ্যা ও সর্বনিম্ন সংখ্যা বের করতে হবে। এটার অর্থ কি? কারণ এখানে কিছু অবিন্যস্ত উপাত্ত দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে, যে ওই উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা এবং ছোট সংখ্যাটাকে আমাকে সর্বপ্রথম বাছাই করে নিতে হবে, অর্থাৎ বের করে নিতে হবে। নেওয়ার পরে আমাকে পরিসর নির্ণয় করতে হবে। পরিসর কাকে বলে? যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বাদ দিলে যে মানটা পাওয়া যাবে তার সাথে এক যোগ করলে তাকে পরিসর বলে। এরপরে যদি শ্রেণী ব্যক্তি দেওয়া না থাকে, শ্রেণী ব্যক্তি কি? শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যক্তি যদি দেওয়া না থাকে তাহলে সুবিধা মতো ধরে নিতে হবে। তুমি তোমার ইচ্ছে মতো 5, 10, 15, সর্বোচ্চ 15 এবং সর্বনিম্ন 5 ধরে নিতে পারো। এরপর হচ্ছে শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা কাকে বলে? পরিসরকে শ্রেণী ব্যক্তি দ্বারা ভাগ করলে যে মানটি পাওয়া যায় সেই মানটিকে বলা হয় শ্রেণী সংখ্যা। আর মনে রাখবে, শ্রেণী সংখ্যা কখনো দশমিক ভগ্নাংশে হয় না, শ্রেণী সংখ্যা সবসময় পূর্ণ সংখ্যায় হয়। তাহলে আমি তোমাদের উদাহরণস্বরূপ বোঝাচ্ছি। মনে করো ইউনিভার্সাল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর 20 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর। আমি সাপোজ লিখলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, মনে করো ইউনিভার্সাল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর 20 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর নিম্নরূপ। তো এই উপাত্তগুলো দিয়ে তোমাকে যদি একটা প্রশ্ন করা হয় যে প্রাপ্ত নম্বরগুলো ব্যবহার করে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, তখন তুমি কিভাবে এই উপাত্তগুলোকে ব্যবহার করে তুমি একটি গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করবে, সে বিষয়টি এখন আমি তোমাদের মাঝে তুলে ধরবো, যে আসলে কিভাবে একটা সারণী তৈরি করা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 1 নম্বর টপিকসটিকে একটু ফলো করো। যে এখানে বলা আমি লিখেছি যে সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যা বের করতে হবে। তার মানে এই যে উপাত্তগুলো যে আছে, এই উপাত্তগুলো থেকে তোমাকে সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যাটি বের করতে হবে। এটার জন্য তোমাকে সমাধান করতে হবে এভাবে। এখানে সর্বোচ্চ সংখ্যা কত? এখানে সর্বোচ্চ সংখ্যা তোমাকে বের করতে হবে। দেখো, একজন কিন্তু 50-এ 50 পেয়েছে, তারপরে এই 50ই হচ্ছে আমাদের সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা। তো বলো দেখি সর্বনিম্ন সংখ্যা কত? সর্বনিম্ন সংখ্যা হচ্ছে, দেখো, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 17। তো এখানে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 17। তাহলে এই যে সর্বোচ্চ সংখ্যা 50, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 17। তো এরপরে আমাকে নির্ণয় করতে হবে টপিকস 2, অর্থাৎ পরিসর নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি বলবো? যে অতএব পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 50 এবং সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 17 যোগ 1। তো অনেক শিক্ষার্থী তোমরা আমাকে প্রশ্ন করো যে স্যার, এখানে কি আবার পুনরায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা লিখতে হবে? আসলে
লিখলে লেখা যাবে, কিন্তু না লিখলেও কোনো সমস্যা নাই, যেহেতু আমরা এখানে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা উল্লেখ করে দিয়েছি, সেহেতু পরিসরের সূত্র তো আমরা জানি যে এখানে 50 হচ্ছে সর্বোচ্চ সংখ্যা এবং 17 হচ্ছে সর্বনিম্ন সংখ্যা, আর তার সাথে 1 যোগ। তো এটা হচ্ছে পরিসর নির্ণয়ের সূত্র। তো 7 আছে 10-এর সমান করতে 3, হাতে থাকলো 1, 1 আর 1 2, 2 আছে 5-এর সমান করতে 2 আছে 5-এর সমান করতে 3 যোগ 1, তাহলে এটা যোগ করলে কত হবে? 34 হবে। তাহলে এই 34 হচ্ছে কি? এই 34 হচ্ছে পরিসর, 34 হচ্ছে পরিসর। এরপর 3 নম্বর টপিকসটি দেখো, যদি শ্রেণী ব্যক্তি দেওয়া না থাকে তাহলে সুবিধা মতো ধরে নিতে হবে। তাহলে আসলে শ্রেণী ব্যক্তি জিনিসটা কি? শ্রেণী ব্যক্তিটা হচ্ছে একটা শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান। এই শ্রেণী ব্যবধান তুমি কত ধরবা, তোমার যত ধরনের সুবিধা হয় তুমি তত ধরবা। দেখো যে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 17 এবং সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 50। তো এর মধ্যে যে ডিস্টেন্স, মানে যে একটা সংখ্যার যে একটা দূরত্ব, যে 17 থেকে 50, তো এর মধ্যে আমরা যদি 5 ব্যবধান ধরি তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে। এখন তুমি চাইলে 6ও ধরতে পারো, 10ও ধরতে পারো, তোমার ইচ্ছে তুমি ধরতে পারো। তো সেই জন্য আমরা কি করব, এখন আমরা ধরে নেব যে ধরি শ্রেণী ব্যক্তি, ধরি শ্রেণী ব্যক্তি, আমি আমার সুবিধা মতো ধরে নিলাম শ্রেণী ব্যক্তি 5। তাহলে শ্রেণী ব্যক্তি যদি আমি 5 ধরে নিই তাহলে আমার শ্রেণী সংখ্যা কি হবে? অতএব শ্রেণী সংখ্যা, বলতো শ্রেণী সংখ্যার সূত্র কি? পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি। তো আমরা পরিসর তো বের করে রাখছি, পরিসর হচ্ছে 34 এবং শ্রেণী ব্যক্তি হলো 5। তো 5 দিয়ে আমরা 34কে ভাগ দেব, 5 6 30, বিয়োগ করলে কত হবে? 4, ভাগ যাচ্ছে না, তখন দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিতে হবে। তাহলে দেখো 5 আসতে 40, 5 আসতে 40। তো আমি তোমাদের পূর্বেই বলে দিয়েছি যে শ্রেণী সংখ্যা কখনো ভগ্নাংশ হতে পারবে না। তাহলে এটাকে আমরা কি করব, দেখো যে দশমিক বিন্দুর আগে কিন্তু 6 আছে, এর 6-এর পরের সংখ্যাটা কি তোমাকে নিতে হবে? আমাকে নিতে হবে 7, অর্থাৎ 6.8, অর্থাৎ যদি দশমিক আসে তাহলে দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে তার পরের সংখ্যাটি নিতে হবে। দেখো এই চিহ্নটা দ্বারা বোঝাচ্ছে যে এই 7 হচ্ছে মানে 6.8 প্রায় 7-এর সমান, অর্থাৎ শ্রেণী সংখ্যা হবে কয়টি? শ্রেণী সংখ্যা হবে 7টি। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো শ্রেণী সংখ্যা হবে 7টি। তো 7টি শ্রেণী সংখ্যার মধ্যে কিন্তু এই উপাত্তগুলোকে নিয়ে একটা সারণী তৈরি করা যাবে আশা করি। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এইগুলো যদি দেখো বুঝে থাকো তাহলে আমি এগুলো মুছাই দিয়ে এখন আমি এই সাইডে তোমাদের সারণী করে দেখাবো। আশা করি তোমরা এগুলো নোট করে নিয়েছো। তো অবশ্যই তোমাদের এইগুলো নোট করে নিতে হবে খাতায়, তারপরে আমি যেভাবে তোমাদের বুঝালাম ঠিক সেইভাবে তোমরা প্র্যাকটিস করলে আশা করি পেরে যাবা। তাহলে এগুলো আমি মুছাই দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখন সারণী তৈরি করার জন্য এখানে 7টা শ্রেণী নিতে হবে। কয়টা শ্রেণী নিতে হবে? 7টা শ্রেণী নিতে হবে। তবে এখানে শ্রেণী সংখ্যা যতই আসুক তার চেয়ে একটি ঘর বা একটি শ্রেণী সংখ্যা বেশি নিতে হবে। বলো তো কেন? কারণ আমাকে তো লিখতে হবে, কারণ সারণীটা তৈরি করতে গেলে আমাকে লিখতে হবে শ্রেণী ব্যক্তি, ট্যালি চিহ্ন এবং গণসংখ্যা। তবে এটা আমি বলে দেই যে উপাত্ত থেকে যখন তুমি সারণী তৈরি করবা তখন তোমাকে 3টা কি নিতে হবে? 3টা সারি নিতে হবে। কয়টা সারি নিতে হবে? 3টা। একটা সারি থাকবে শ্রেণী ব্যক্তির জন্য, একটা সারি থাকবে টেলি চিহ্নের জন্য, আর একটা সারি থাকবে গণসংখ্যার জন্য। তো এটাকে আমি কেটে নিচ্ছি। তো তোমরা এইভাবে সুন্দর করে স্কেল দিয়ে এই ঘরগুলো কেটে দিবা। 1 2 3 4 5 6 7 8। তো এই হচ্ছে গণসংখ্যা নিবেশন একটি সারণী। এই সারণীর মধ্যে এখন আমরা এই সংখ্যাগুলোকে উপস্থাপন করব। তো এখানে আমরা লিখব শ্রেণী
ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি, এখানে লিখব ট্যালি চিহ্ন, ট্যালি চিহ্ন, এখানে লিখব গণ সংখ্যা। তো তোমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য এইভাবে প্রথমে লিখে নিবে শ্রেণীব্যাপ্তি, ট্যালি চিহ্ন এবং গণসংখ্যা। তো ট্যালি চিহ্ন গণসংখ্যা, এই ট্যালি চিহ্ন যে আসবে সেটাকে বেস করে আমরা গণসংখ্যা লিখব। কেন ট্যালি চিহ্ন ব্যবহার করা হয়? কারণ ট্যালি চিহ্ন দিয়েই গণসংখ্যা নির্ণয় করা হয়। তো দেখো শ্রেণীব্যাপ্তি, এখানে আমাদের সর্বনিম্ন সংখ্যাটি কিন্তু হচ্ছে কত? 17। আমাদের সর্বনিম্ন যে সংখ্যাটি সেটি হচ্ছে 17। তো আমাদের 17 থেকে আমরা কিন্তু এই 50 পর্যন্ত আমরা সারণী তৈরি করব। তো 17 যদি সর্বনিম্ন সংখ্যা হয়, তো আমরা ব্যবধান কত ধরেছিলাম? ব্যবধান ধরেছিলাম 5। ব্যবধান ধরেছিলাম 5। তাহলে 17 থেকে 5 ব্যবধান কি হবে? 17, 18, 19, 20, 21 হবে। এখানে আমরা লিখব 21। আবার এখানে 22 থেকে শুরু করব, 22, 23, 24, 25, 26, আমরা এখানে লিখব 26। তো এই দুইটা শ্রেণী যখন হয়ে যাবে পরে কিন্তু খুব সহজে আমরা পারবো 27 থেকে 31, 32 থেকে 36, 37 থেকে 41, 42 থেকে 46 এবং 47 থেকে 51, 47 থেকে 51, 47, 48, 49, 50, 51। দেখো 17 থেকে 51-র মধ্যে কিন্তু এখানকার সবগুলো উপাত্ত এর মধ্যে বিদ্যমান, তাই না? তো এখন টেলি কিভাবে আমরা পূরণ করব? দেখো সবাই, এই যে প্রথমে তোমরা একটা জিনিস ভুল করো, সেই জিনিসটা হচ্ছে যে সময়কে আমরা সেভ করব। তা না করে তোমরা সময়কে দেখা যায় যে ব্যয় করে ফেলো। আসলে সহজে কিভাবে এই টেলি চিহ্ন এবং গণসংখ্যা ফিল আপ করা যাবে এই বিষয়টা একটু খেয়াল করো। তোমরা অনেকেই কি করো, 17 থেকে 21 এখানে খুঁজো যে 17 থেকে 21 কোথায় আছে। তো এই রকম করতে গেলে তো অনেক সময় লাগবে, তাই না? তো এই সময়টাকে সেভ করার জন্য তোমরা কি করবা, যে উদ্দীপকে যে উপাত্তগুলো থাকবে এই উপাত্তগুলোর প্রথমে কি আছে দেখো তো, 30 আছে। তুমি দেখবা যে 30 কোন শ্রেণীতে পড়ে? 30, 27 থেকে 31 শ্রেণীর মধ্যে পড়ে, তো একটা দাঁড়িয়ে দিবা। এরপরে দেখো 35 কোন শ্রেণীতে পড়ে? 35 হচ্ছে 32 থেকে 34-এর মধ্যে। এরপরে 25 হবে কোন শ্রেণীতে? 25 হবে 22 থেকে 26 শ্রেণীতে। এরপরে 26 কত হবে? 22 থেকে 26 শ্রেণীতে হবে। এরপর 35 কত হবে? 35 হবে 32 থেকে 36 শ্রেণীতে হবে। 45 কোন শ্রেণীতে হবে? 42 থেকে 46 শ্রেণীতে হবে। 21 কোন শ্রেণীতে হবে? 21 হবে 17 থেকে 21-এর মধ্যে। 29 কোন শ্রেণীতে হবে? 29 হবে 27 থেকে 31-এর মধ্যে। 27 কোন শ্রেণীতে আছে? 27 থেকে 31 শ্রেণীতে আছে। এরপরে 32 কোন শ্রেণীতে আছে? 32 থেকে 34 শ্রেণীর মধ্যে আছে। এরপরে দেখো 42 কোন শ্রেণীতে আছে? 42 আছে 42 থেকে 46 শ্রেণীর মধ্যে আছে। 33 কোন শ্রেণীতে আছে? 32 থেকে 34 শ্রেণীর মধ্যে আছে। 44 কোন শ্রেণীতে আছে? 42 থেকে 46 শ্রেণীতে আছে। এরপরে দেখো 17 কোন শ্রেণীতে আছে? 17 থেকে 21 শ্রেণীর মধ্যে আছে। 47 কোন শ্রেণীতে আছে? 47 আছে 47 থেকে 51 শ্রেণীর মধ্যে। 26 কোন শ্রেণীতে আছে? 26 আছে 22 থেকে 26 শ্রেণীর মধ্যে। 48 কোন শ্রেণীতে আছে? 48 আছে 47 থেকে 51 শ্রেণীর মধ্যে। এরপরে দেখো 34 কোন শ্রেণীতে আছে? 34 আছে 32 থেকে 36 শ্রেণীর মধ্যে। তো টেলিতে তোমরা অবশ্যই জানো যে 4-এর পরে 5 হলে সেটাকে আড়াআড়িভাবে দাগ দিয়ে 5 পূর্ণ করতে হবে। এরপরে 27 কোন শ্রেণীতে আছে? 27 থেকে 31 শ্রেণীর মধ্যে আছে। তো 37 থেকে 41 শ্রেণীর মধ্যে এখানে কোনো উপাত্ত নেই, সেহেতু এই ঘরটি ফাঁকা থাকবে। তো এখন এই টেলি সংখ্যা দ্বারা আমরা গণসংখ্যায় পূর্ণ করব। যে এখানে টেলিতে দাগ আছে 2টা, তার মানে এখানে গণসংখ্যা হবে 2। এখানে আছে 3, এখানে আছে 4, এখানে আছে 5, এখানে আছে 0 নাই সেহেতু 0, এখানে আছে 3, এখানে আছে 2। এখন তুমি যদি দেখো যে তোমার এই যোগফল যদি এখানে 20 আসে, তাহলে বুঝবা যে এই উপাত্তগুলো তোমার সাজানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে অবশ্য মিস্টেক হয়েছিল যে আমরা 50 আগেই
সর্বোচ্চ সংখ্যা বের করার সময় বল দিয়েছিলাম, যার কারণে ওটা আমরা ভুলবশত মিস্টেক করে ফেলেছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে হবে 3, তাহলে 3 3 6, 6 5 11, 11 আর 4 হচ্ছে 15, 15 আর 3 হচ্ছে 18, 18 আর 2 হচ্ছে 20। তো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমরা দেখলাম যে গণসংখ্যা, মোট গণসংখ্যা হচ্ছে 20, তার মানে আমাদের উপাত্ত সংখ্যাও হচ্ছে 20, তার মানে এটা একদম পুরোপুরি মিলে গেছে। এটি হচ্ছে আমাদের গণসংখ্যা নিবেশন সারণী। তো আমি আশা করি যে তোমরা যদি আমার আজকের এই ক্লাসটি বুঝে থাকো, তো আমি তোমাদের বলছি যে তোমরা 6, 7, 8, 9, 10 অর্থাৎ এসএসসি লেভেল পর্যন্ত তোমাদের আর গণসংখ্যা নিবেশন সারণী নিয়ে আর কোনো টেনশন থাকবে না। তোমরা এখানে ফুল মার্কস পাবে বলে আমি নিশ্চিত, কারণ এখানে আমি একদম তোমাদের এসএসসি লেভেল পর্যন্ত আমি খুব সুন্দরভাবে তোমাদের গণসংখ্যা নিবেশন সারণী একদম তৈরি করে দিলাম। যদি তোমরা টপিকসগুলোকে ফলো করে বাসায় প্র্যাকটিস করো, তাহলে আশা করি তোমাদের এই সমস্যাগুলো থাকবে না। তোমরা অবশ্যই গণসংখ্যা নিবেশন সারণীর জন্য প্রথমে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা বের করে নিবা, তারপরে পরিসর নির্ণয় করবা, তারপরে যদি শ্রেণীব্যক্তি দেওয়া থাকে তাহলে তো ভালোই, আর যদি দেওয়া না থাকে তাহলে তোমাদের সুবিধা মতো তোমরা ধরে নিবা, তারপর শ্রেণী সংখ্যা নির্ণয় করবা। আর মনে রাখবা, শ্রেণী সংখ্যা কখনোই দশমিক ভগ্নাংশ হয় না, শ্রেণী সংখ্যা পূর্ণ সংখ্যায় নিতে হয়। দশমিক বিন্দুর আগে যে সংখ্যাটা থাকবে তার পরের সংখ্যাটা তোমাকে ধরে নিতে হবে। নেওয়ার পরে শ্রেণী সংখ্যা যত হবে তার থেকে একটা শ্রেণী সংখ্যা বেশি নিবা, কারণ সেখানে শ্রেণীব্যক্তি ট্যালি ছিল এবং গণসংখ্যা লিখতে হবে। তারপরে তোমরা খুব সহজভাবে প্রথম সংখ্যা থেকে শুরু করবা। প্রথম সংখ্যাটা যে শ্রেণীতে পড়ে সেই শ্রেণীতে তোমরা দাগ দিবা। ভুলেও তোমরা শুরু থেকে মেলাতে যেও না, এতে অনেক সময় যাবে এবং তোমাকে বিরক্ত লাগবে, মানে মনে হবে যে এগুলো বিরক্তিকর কাজ। তো এই বিরক্তিকর কাজ থেকে রক্ষা পাওয়ার জন্য তোমাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে প্রথমে যে গণসংখ্যাটি দেওয়া থাকবে বা যে উপাত্তটা দেওয়া থাকবে সেই উপাত্তটা কোন শ্রেণীতে পড়ে এটা তুমি খুঁজে বের করে নেবা। কেমন? আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি আশা করি তোমরা দেখলে এর ভালো দিকটা পাওয়া, এবং এটা এসএসসি লেভেল পর্যন্ত তোমাদের আমি আলোচনা করে দিলাম। এতে তোমাদের এসএসসি পর্যন্ত কোনো রকমের সমস্যা হবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।